ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে কিছু রোগ সম্বন্ধে অবহিত করার জন্য। এছাড়া ইউটিউবে যারা আমার ভিডিওটি দেখে থাকেন তাদের সবাইকে বিভিন্ন রোগ সম্বন্ধে অবহিত করানো আমার উদ্দেশ্য। এখন যে রোগটি নিয়ে এবং যে রোগী নিয়ে আলোচনা করতে চাইছি সেই রোগটির নাম হচ্ছে কিলয়েড। কিলয়েড একটা রোগ। আমি বইয়ের ছবি তো দেখাবো, এটা সাদা কালো ছবিতেই দেখালাম, সাদা কালো ছবিতে। আর প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি, যে ভদ্রলোকে রয়েছে মুখটা আমি দেখাবো না। এই হচ্ছে কিলয়েড। হোয়াট ইজ কিলয়েড? কিলয়েডটা কী? কিলয়েডটা এসছে গ্রিক শব্দ ক্রাব থেকে। ক্রাব। It is a hypertrophy of the skin. স্কিনটা স্কিন হাইপারট্রফিড, ফুলে যাচ্ছে। সো কিলয়েড ইজ দ্য hypertrophy of the skin surface, স্কিনের উপরে। স্কিন they divide into two parts, the epidermis and the dermis. একদম এপিডার্মিসের উপরটায় যখন হাইপারট্রফিড, ফুলে যাচ্ছে, due to excessive proliferation of the টিস্যুটা বেশি জমে যাচ্ছে। সো এটা জেনারেলি হয় আফটার অ্যান অ্যাক্সিডেন্ট, আফটার অ্যান অপারেশন, অর ফলোয়িং এ বয়েলস অর অ্যাবসেস। কোথাও কেটে গেছে, ছড়ে গেছে, অপারেশন হয়েছিল, পড়ে গিয়েছিল, ফোড়া হয়েছিল, প্রিক হয়েছিল, মেয়েদের কানে ফুটো করা হয়েছিল, তারপর থেকে ব্রেস্টের কোনো অপারেশন হয়েছিল। এই সব কারণের পরে সেই জায়গার টিস্যুগুলো এরকম হয়ে যাচ্ছে, হাইপারট্রফিড হয়ে যাচ্ছে। আর হাইপারট্রফিড হলে তারপরে এই কিলয়েডের ফর্মেশন হচ্ছে। ইট মে ইভেন ওয়াকার আফটার প্রাইমারি ভ্যাকসিনেশান। এখন আর হয় না প্রাইমারি ভ্যাকসিনেশান। আগে যে স্মল পক্সের টিকা দেওয়া হতো, সে তারপর থেকে টিকার দাগ থেকে হয়ে যেত। কিন্তু পিকিউলিয়ার ব্যাপার হচ্ছে, ইট নেভার গোজ টু দ্য ম্যালিগন্যান্সি। এ থেকে কখনো ক্যান্সার হয় না। ইট ইজ অলওয়েজ বেনাইন। কিলয়েডস আর অলওয়েজ বেনাইন মাই ফ্রেন্ড। ইট সেলডম টার্নস ইন্টু ম্যালিগন্যান্ট। কেন হয়, হাইপারট্রফিটা হচ্ছে কেন, সেই কারণ কিন্তু আজও জানা যায়নি। দ্য ইটিওলজি ইজ নট ডেফিনেটলি নোন। এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে দেখা গেছে বুকে বেশি হয়, কতগুলো জায়গাতেই বেশি দেখা যায় মুখে, নাকে এবং বুকে, স্টার্নাম বোনের উপরে, ঠিক চেস্টের উপরেই সব থেকে বেশি দেখা গেছে। যত কেস পৃথিবীতে হচ্ছে, ইনভেস্টিগেশনস করে সার্জেনরা দেখেছেন বুকে ওভার দ্য চেস্ট বেশি হয়। সো অ্যাসেসমেন্ট রেজাল্টস ওভার দ্য চেস্ট। আর একটু ডার্ক কমপ্লেকশন যাদের একটু কালো রং হয়, তাদেরই কিলয়েডটা বেশি হয়। এটা পরীক্ষা করে দেখা গেছে। কারণ তাহলে কি বলা যেতে পারে যে এক্সেস পিগমেন্টেশন, এক্সেস মেলানিন সিক্রিশনের জন্য হতে পারে তাদের? ইট মে বি এ কজ, দো ইট ইজ হাইপোথিসিস, এখন এস্টাবলিশ ট্রুথ নয়। কিন্তু পৃথিবীব্যাপী পরীক্ষা করে দেখা গেছে একটু কালো রঙের মানুষদের বেশি হয়, টিউবারকুলার সাবজেক্টদের বেশি হয়, এবং মহিলাদের যখন প্রেগনেন্সি থাকে তখন হওয়ার সম্ভাবনা থাকে। তো ডেফিনিট কারণ জানা যায়নি। যে কোনো বয়েলস থেকে, অ্যাবসেস থেকে, পোড়া থেকে, সাধারণত বার্নের পরে বেশি হয়, পুড়ে গেলে পোড়া জায়গায় বেশি হতে পারে। সো দিস ইজ আওয়ার কিলয়েড সম্বন্ধে একটা সম্যক ধারণা দিলাম। এখন এই কিলয়েড বিভিন্ন জায়গায় হতে পারে, তবে অনেক জায়গায় কিলয়েডের মতনও কিন্তু ছেলেরা, ম্যাথমেটিকা বই আমাদের আছে, একটা শব্দ আছে কন্ট্রাকচার। কস্টিকামে লেখা আছে, এমন মিউরে লেখা আছে কন্ট্রাকচার। হোয়াট ইজ কন্ট্রাকচার? সি মাই ফ্রেন্ডস, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন কিলয়েড অ্যান্ড কন্ট্রাকচার। কিলয়েড জায়গাটা ওইরকম গন্ডগোল করছে, জায়গাটা খারাপ হয়ে যাচ্ছে, এরকম উঁচু হয়ে যাচ্ছে। বাট কন্ট্রাকচার লম্বা দাগের মতন সরু মোটা হয়ে যাচ্ছে।
দিস ইজ এ পিকচার অফ কন্ট্রাকচার। এইখান থেকে কোনো একটা কারণে অপারেশন হওয়ার পর থেকে এবং যা থেকে এই শক্ত এই মোটা হয়ে গেল, দিস ইজ নোন অ্যাজ কন্ট্রাকচার। সো দ্যার ইজ ডিফারেন্স বিটুইন কিলয়েড অ্যান্ড কন্ট্রাকচার। Keloid means the uneven surface over the skin, and contracture is always longitudinal, a hard, thick line. So this is difference between contracture and keloid. Now, homeopathic treatment. বইয়ে বলা আছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর, এবং এর অপারেশন খুব একটা হয় না, অপারেশন করতে গেলেই আবার রিলাপস করে। তাই সার্জারি বইয়ে লেখা আছে পরিষ্কার, কি লেখা আছে? Keloid is notorious for its recurrence after surgical excision. Keloid is notorious for its recurrence after surgical excision. দাগ মেরেছো তো সর্বনাশ করে দিয়েছো। কিলয়েডে তুমি চাকু চালিয়েছো তো কি সর্বনাশ করে দিয়েছো? কমবে তো না, আরও ডবল ব্রেকে বেড়ে যায়। তাহলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অনেক কেস ভালো আছে, আমার হাতে অনেক কেস ভালো আছে, ইউটিউবে অনেক কেস দিয়েছি। তার কারণ হোমিওপ্যাথি তো কিলয়েডকে ট্রিটমেন্ট করছে না। যারা কিলয়েডকে ট্রিটমেন্ট করতে যাবে তারা ঠকবে। হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। উইথ দিস আইডিওলজি, উইথ দিস আইডিয়া, উইথ দিস হলিস্টিক অ্যাপ্রোচ, with this dictum, with this law, with this principle, if you treat the patient as a whole by the constitutionally, by the symptomatology, you will arrive your goal, the patient will be improved. One of the best, কিছু কিছু ক্লিনিক্যালি অভিজ্ঞতায় আমরা দেখেছি কোন কোন ওষুধগুলো কাজ করে। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে সব থেকে বেশি কাজ করেছে গ্রাফাইটিস। এবং গ্রাফাইটিসে লেখা আমি কী করে বুঝলাম? আমি পড়ার সময় ম্যাথমেটিকা যখন মন দিয়ে পড়েছিলাম তখন দেখি লেখা আছে হার্ড সাইকাট্রিসেস। দিস ইজ কল্ড সাইকাট্রিসেস, অ্যানাদার টার্ম। ওটা হলো প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষা। সাধারণ ইংরেজিতে সাইকাট্রিসেস যখন শক্ত হয়ে আছে, উঁচু হয়ে আছে। গ্রাফাইটিসে অ্যালেন্সকি নোটে লেখা আছে, সে বহুদিন আগেই পড়েছি, হার্ড সাইকাট্রিসেস রিমেইনিং আফটার মেমারি অ্যাবসেস। আমি মেমারিটা তুলে দিলাম। মেমারি অ্যাবসেস, ব্রেথ অ্যাবসেসের পরে তখনকার দিনে এক সময় পরীক্ষা করে দেখা গিয়েছিল যে এরকম অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি যদি ইন্টারপ্রিটেশন করি, আমি যদি অ্যানালজি করি, তাহলে শুধু মেমারি অ্যাবসেস কেন, যে কোনো জায়গায়, যে কোনো ফোড়া থেকে, যে কোনো কাট থেকে, যে কোনো ইঞ্জুরি থেকে, যে কোনো অপারেশনের আফটার, বার্নের আফটার যদি স্কিন হার্ড সাইকাট্রিসিস হয়ে যায়, তো গ্রাফাইটিস ইজ এ মেডিসিন। গ্রাফাইটিস ইজ এ মেডিসিন। অ্যালেন্সকি নোট দেখালাম। হেরিং গাইডিংসও তাই পরিষ্কার লেখা আছে। হেরিং গাইডিংসের স্কিন চ্যাপ্টারটা সবসময় 46-এ থাকে। 46-এ ওল্ড হার্ড স্কার্স, এবং সেখান থেকে যদি কখনো কখনো স্টিকি ম্যাটার ডিসচার্জ হয়, গ্রাফাইটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। এখন এইসব জিনিস দেখার জন্যে হঠাৎ করে কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, রেপার্টরিতে কোথায় দেখব, তা আমরা বুঝতে পারি না। সেই উদ্দেশ্য নিয়ে আমি যে রেপার্টরিতে হাত দিয়েছি, আমার অ্যালফাবেটিক্যাল রেপার্টরি, যাতে ছেলেরা চট করে খুঁজে পায়, যাতে চিকিৎসকদের সুবিধা হয়, যাতে হোমিওপ্যাথিক চিকিৎসায় একটা নতুন দিগন্তে আনতে পারি, দিগন্তের সৃষ্টি করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমার রেপার্টরির কাজ চলছে। A to Z অ্যালফাবেটিক্যালি পট করে দেখতে হবে। আমি তাহলে কিলয়েড যদি দেখি, তাহলে এইভাবে পরপর ABCD করে আমি চলে যাব। ABCD, এটা রাফ কপি চলছে, সেটা দেখাচ্ছি। CCDCEFG, এইভাবে আমি চলে যাব। এই চলে আসলাম কিলয়েড। আমি বলেছি বারবার যে এক গাদা ওষুধ, 40টা 50টা 60টা, যেসব ওষুধে রোগী সারে না, যেসব ঔষধে রোগী সারে না, যেসব ঔষধ খুব ভালোভাবে পরীক্ষিত হয়নি, গাদা গাদা ঢুকিয়ে দিয়েছে সিনথেসিস। কেন্টের বই অনেক থার্ড গ্রেডের ওষুধ আছে যেগুলো কোনো প্রয়োজন নেই, যেগুলো ব্যবহার হয় না, যেগুলো রোগ সারে না, যেগুলো পরীক্ষিত নয়, সেসব আমি কারবার করি। আমার শুধু মেন ড্রাগ দেওয়া আছে। এখনও পর্যন্ত আমি যোগ করব বইটা পাবলিশ করার আগে, এখনও পর্যন্ত আমার কিলয়েডে লেখা আছে ফ্লোরিক অ্যাসিড, গ্রাফাইটিস, সাবাইনা, সাইলিস। সো গ্রাফাইটিস
ফ্রম মাই। এরপর আমি রেপার্টরির অন্যান্য বইপত্র দেখে যোগ করব। এখনও পর্যন্ত রেপার্টরি যে ফ্রেম ওয়ার্ক করছি তা আমার নিজের নলেজ এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের উপরে আমি একটা ফ্রেম ওয়ার্ক দাঁড় করিয়েছি। সো গ্রাফাইট ইজ গিভেন ইন মাই রেপার্টরি ইন দ্য রুব্রিক কিলয়েড। অন্যভাবে যদি আমরা দেখি, সবভাবে আমি আমার বইয়ে দেবো। যেমন যদি আমরা দেখি স্কার টিস্যু, স্কার টিস্যু, এই টিস্যুকে ডিজলভ করতে পারে কোন কোন ওষুধ। স্কার টিস্যু ডিজলভিং ফর গ্রাফাইটিস is given in my repertoire. So গ্রাফাইটিস is a very important medicine. আমরা আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমার রেপার্টরিতে ছিলাম, কিন্তু তার মানে যে গ্রাফাইটিস আমি দেবো বা দিতে বাধ্যতা নয়, তাহলে তো হোমিওপ্যাথি হলো না। তাহলে গ্রাফাইটিসের কিছু সিমটম আমার চাই, আমি এই রোগীর ক্ষেত্রে দেখব গ্রাফাইটিসের কিছু সিমটম আছে কিনা। এনাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম মাঝে মাঝে ডিসচার্জ হয় এবং পাতলা একটু আঠা মতন হয়। This is a symptom of graphitis from the skin and any kinds of skin troubles. There are discharges sticky like honey like. Number 2, graphitis is a peculiar symptom, aversion to meat. মাংস পছন্দ করে না, গ্রাফাইটিসের একটা সিমটম। সো হিলিং অফ উন্ড লেট, ওনার সিমটম আরও জিজ্ঞাসা করে জানতে পারলাম গ্রাফাইটিসে আর কিছু পাই কিনা। হিলিং অফ উন্ড লেট, চট করে আরোগ্য হতে চায় না, দ্যাট ইজ গ্রাফাইটিস। যে লেখা আছে এই যে এক্ষুনি অ্যালেন স্কিনার দেখাচ্ছিলাম, বের করে গ্রাফাইটিস। সো আরও একটা সিমটম হিলিং অফ উন্ড ডিলেড। সে যে গ্রাফাইটিস সেকেন্ড পেজ অ্যালেন স্কিনার, আনহেলদি স্কিন, এভরি লিটল ইঞ্জুরি সাপোরেটস, ওল্ড সাইকিয়াট্রিস্টস ব্রেক open and again. So healing of wound delayed. And if you go through the Ken's repertory, the last rubric, wound healing slow. Wounds healing slow, there are many medicines and গ্রাফাইটিস is also one of them. আমার রেপার্টরিতেও অ্যালফাবেটিক্যালি 2 জায়গাতেই থাকবে wound healing late and healing of wound late। আমার বিভিন্ন ইংরাজিতে একই রুব্রিক 3-4ভাবে 3-4 রকম ইংরাজিতে যখন যার দরকার সে যাতে পেয়ে যায় সে ব্যবস্থা আমি করছি। আরও একটা জিনিস আমার রেপার্টরিতে আমি দেখিয়ে দিলাম, এটা আরেকটা রুব্রিক পড়ে সাইকিয়াট্রিসেস, সেখানেও গ্রাফাইটিস ফার্স্ট গ্রেডে আমার দেওয়া আছে। তাহলে আমার বইয়ে সাইকিয়াট্রিসেস গ্রাফাইটিস ফার্স্ট গ্রেড, কিলয়েড গ্রাফাইটিস ফার্স্ট গ্রেড, স্কার টিস্যু ডিজলভিং দ্য মেডিসিনস গ্রাফাইটিস ফার্স্ট গ্রেড। সো গ্রাফাইটিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর such types of cases, and our patient representing all these important symptoms of graphitis. I am asking the patient, আপনার মুখ দেখাচ্ছি না, আপনার কেটে ছড়ে গেলে আপনি যা বলেছেন সেটা আরেকবার আমি ভিডিওতে হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের ওষুধটা কেন সিলেকশন করছি সেটা জানানোর জন্য জিজ্ঞাসা করছি। আপনি কি আমাকে বলেছেন যে মাংস খেতে খুব একটা পছন্দ করেন না? বলেছেন মাংস খেতে খুব একটা ভালোবাসেন না, কেটে ছড়ে গেলে চট করে শুকায় না বলেছেন, এই কথাটা ঠিক? সময় লাগে। সো হিলিং অফ উন্ড লেট, অ্যাভারশন টু মিট, আর খুব কম, সবসময় না, কিন্তু মাঝে মধ্যে ওই কিলয়েড থেকে যদি রস বেরোয় তাহলে তা আঠার মতন, এটা আপনি লক্ষ্য করে দেখেছেন শিওর। অ্যান্ড দ্য ফিজিক্যাল মেকআপ ইন টু সাম এক্সটেন্ট ওবেস অ্যাজ দ্য মেডিসিন অ্যাক্টস ওভার দ্য কিলয়েড and there is sticky discharge coming out sometimes, and the patient has great aversion to meat and unhealthy skin. It heals very slowly. So graphitis is the choice of medicine, and I do believe this medicine will improve a lot to cure, to improve, to heal up this keloid. কিন্তু দুঃখের বিষয়, আগে অনেকগুলো হোমিওপ্যাথিক ডাক্তারদের পিছনে উনি সময় দিয়েছেন, কিন্তু কেউ গ্রাফাইটিস প্রেসক্রিপশন করেনি। কিন্তু একটু করে আমি যা বুঝিয়ে দিলাম তাতে গ্রাফাইটিস আসে। 1 নম্বর, এই রোগের উপরেই গ্রাফাইটিসের একটা ভূমিকা আছে, কার্যক্ষমতা আছে। 2 নম্বর, ওনার অনেকগুলো সিমটমস গ্রাফাইটিসের আছে। আমি ডাক্তারদের নাম দেখাবো না, কিন্তু আমি দেখাচ্ছি এই ধরনের প্রেসক্রিপশনগুলো সব হয়েছে 4-5টা ধরে। কেউ দিয়েছে ফ্লোরিক অ্যাসিডের অন্য সিমটমগুলো কিছু নেই। কেউ দিয়েছে এরকম 8টা-10টা, সমস্ত সব এই চলেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতেও পড়েছে, সেখানে পড়েছে থুজা, ক্যালকেরা ফ্লোর 6X, সেখানে এই ধরনের প্রেসক্রিপশান সেখানেও হয়েছে। তো বিভিন্ন জায়গায় অ্যাসিড নাইট্রিক, যে কোনো সিমটম ছাড়া আগডুম বাগডুম দিয়ে গেলে কোনো স্টেপিসেগ্রিয়া, থুজা, ছাটকি এইসব পড়েছে। কোথাও 4-5টা করে ওষুধ দিয়েছে। তো একজন অম্লান কুমার ঘোষ প্রচুর 4-5টা-6টা করে মিশিয়ে দিয়েছে। তাহলে এইভাবে আর যাই হোক, হোমিওপ্যাথিতে রোগ সারানো সম্ভব না।
ডক্টর মৃণালকান্তি ঘোষ 8টি 10টি 12টি করে ওষুধ মিশিয়ে দিয়েছেন। ডক্টর খাঁড়া, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন, মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, তারও প্রেসক্রিপশন ফ্লোরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিডের কোনো সিমটম, অন্য সিমটম নেই, যার ফলে রোগীর কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। লেটস প্রেসক্রাইব গ্রাফাইটিস ইন মাই হ্যান্ড অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট। আই শ্যাল শেয়ার ইউ মাই ফ্রেন্ডস।